আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটার নাম লাশের গাড়ি। এটা কিন্তু শুধু একটা ভূতের গল্প না, তার চেয়েও বেশি কিছু। আমরা দেখব কিভাবে গল্পটা খুব ধীরে ধীরে একটা সাসপেন্স তৈরি করে, যা একদম হাড়হিম করে দেয়। তো চলুন শুরু করা যাক সেই ভয়ঙ্কর রাতের সফর। গল্পের শুরুতেই কিন্তু একটা বড় ধাক্কা আছে। লেখক মানে যিনি ঘটনাটা বলছেন তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এটা কোনো বানানো গল্প নয়, একেবারে সত্যি ঘটনা। ভাবুন তো একবার, শুধু এই একটা কথাই কিন্তু আমাদের মনে ভয় আর কৌতূহল দুটোই একসাথে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। তো চলুন সরাসরি গল্পের ভেতরে ঢোকা যাক। কিভাবে শুরু হলো এই ভয়ানক যাত্রাটা, কারা ছিল আর কি বা ছিল তাদের কাজ? দেখুন, তথ্যগুলো কিন্তু বেশ সাদামাটা, তাই না? কাজটা হলো একটা মৃতদেহ নিয়ে যাওয়া। সুশান্ত আর নিপেনের জন্য এটা তো রোজকার কাজ, কিন্তু আসল খেলাটা হলো সময় আর পরিবেশ নিয়ে। গভীর রাত আর একেবারে নির্জন রাস্তা, মানে একটা সাধারণ কাজের সাথে এই যে একটা অস্বাভাবিক পরিবেশ জুড়ে গেল, ভয়টা কিন্তু ঠিক এখান থেকেই শুরু হচ্ছে। জাস্ট একবার ভাবুন তো, ১০০ কিলোমিটারের লম্বা রাস্তা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর গাড়ির পেছনে রয়েছে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া একটা লাশ। এই যে চরম একাকিত্ব আর অন্ধকারের কম্বিনেশন, এটাই কিন্তু গল্পের আসল মঞ্চ তৈরি করে দিচ্ছে। বোঝাই যাচ্ছে সামনে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। এতক্ষণ তো গেল পরিবেশের কথা, কিন্তু গল্পটা আসল মোড় নেয় ঠিক এই জায়গা থেকে। চলুন দেখি প্রথম অদ্ভুত ঘটনাটা কিভাবে ঘটল, যা এক ধাক্কায় টেনশনটা অনেকখানি বাড়িয়ে দেবে। আর ঠিক তখনই নিপেনের আতঙ্কিত চিৎকার। এটাই কিন্তু গল্পের প্রথম বড় ঝাঁকুনি। কোনো রকম ভূমিকা ছাড়াই সরাসরি একটা অস্বাভাবিক দৃশ্য। এই একটা কথাই যেন বুঝিয়ে দেয় এরপর থেকে আর কিছুই স্বাভাবিক থাকবে না। কিন্তু সুশান্তর প্রতিক্রিয়াটা দেখুন। ও কিন্তু নিপেনের কথাটা একদমই পাত্তা দিল না। ওর মনে হলো নিপেন হয়তো ক্লান্ত বা ঘুমিয়ে স্বপ্ন দেখছে। জানেন তো, ভূতের গল্পে এটা একটা ক্লাসিক কৌশল। যখন একজন চরিত্র খুব যুক্তিবাদী থাকে, তখন ভয়টা যেন আরও বেশি বাস্তব লাগে। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে গেল। যে সুশান্ত এতক্ষণ ধরে নিপেনকে বকছিল, এবার সে নিজেই দেখল একই জিনিস। আসল ব্যাপারটা কি জানেন? যখন ওই যুক্তিবাদী লোকটার বিশ্বাসও ভেঙে যায়, তখন ভয়টা আর শুধু কল্পনা থাকে না, একেবারে বাস্তব হয়ে ওঠে। এই প্রশ্নটাই কিন্তু মনের মধ্যে আসল ভয়টা ধরিয়ে দেয়, তাই না? যখন পালানোর কোনো যুক্তিসঙ্গত রাস্তাই আর খোলা থাকে না, তখন ভয়টা যেন কয়েক গুণ বেড়ে যায়। ভাবুন, দুটো মানুষ, একটাই গাড়ি আর একই ভয়। এই যে অসহায় অবস্থা, এটাই গল্পটাকে আরও অনেক বেশি ভয়ঙ্কর করে তোলে। এতক্ষণ যা হচ্ছিল সে তো ছিল শুধু একটা আভাস। এবার আমরা গল্পের সেই জায়গায় পৌঁছাব যেখানে ভয়টা তার একেবারে চরম সীমায় পৌঁছে যাবে, মানে গল্পের ক্লাইম্যাক্স। গাড়ি থামিয়ে ওরা যা দেখল সেটা আরও অদ্ভুত। লাশটা যেভাবে শোয়ানো ছিল সেভাবে নেই। মাথা চলে গেছে পায়ের দিকে আর পা মাথার দিকে। এটা একদম স্পষ্ট করে দিচ্ছে যে পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই। এটা এখন আর শুধু কোনো ছায়া বা হাতের ঝলক নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। এটার তো কোনো যৌক্তিক ব্যাখ্যাই হয় না। এই প্রশ্নটাই আমাদের বুঝিয়ে দেয় যে ওরা কোনো সাধারণ বিপদের মুখে পড়েনি, কোনো মানুষ বা পশু নয়। ওরা এমন কিছুর পাল্লায় পড়েছে যা প্রকৃতির কোনো নিয়মই মানে না। আর ঠিক তারপরেই আসে গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা। নিপেনের ওই একটাই চিৎকার, যা শুনলে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। এতক্ষণের সব সাসপেন্স, সব ভয় যেন এই একটা দৃশ্যেই এসে পূর্ণতা পেল। ক্লাইম্যাক্সের পর কি হলো? ওরা কি বাঁচতে পারল? চলুন এই অংশে দেখি ওদের মরিয়া হয়ে পালানোর চেষ্টা আর গল্পের শেষ মুহূর্তের আতঙ্কটা। শুধু একবার এই ধাপগুলো দেখুন, পরিস্থিতিটা কতটা হাতের বাইরে চলে গিয়েছিল। গাড়ি নিজে থেকেই স্টার্ট হয়ে গেল, ড্রাইভারের সিটে একটা কালো ছায়া দেখা গেল, আর শেষে সেই ভুতুরে গাড়িটা গিয়ে সোজা একটা গাছে ধাক্কা মারল। এটা কিন্তু আর শুধু ভয় দেখানো নয়, এটা সরাসরি আক্রমণ। দেখুন, আসল ব্যাপারটা হলো এতক্ষণ ভয়টা ছিল গাড়ির পেছনে, একটা নিষ্ক্রিয় জিনিস হিসেবে। কিন্তু এখন সেই ভয়টাই চলে এসেছে চালকের আসনে। অশরীরে আত্মাটা এখন গাড়িটাকেই কন্ট্রোল করছে। তার মানে বিপদটা এখন অনেক বেশি অ্যাক্টিভ আর অনেক বেশি হিংস্র। আচ্ছা, সেই রাতের ঘটনার পর কি হল? সুশান্ত আর নিপেনের জীবনটা কি আগের মতোই রইল? চলুন এবার গল্পের একেবারে শেষ পর্বে যাই আর দেখি এই ভয়ঙ্কর অভিজ্ঞতার দীর্ঘমেয়াদী প্রভাবটা কী ছিল। গল্পের শেষে আমরা দেখি ওরা বেঁচে ফিরেছে ঠিকই, কিন্তু এটাকে কোনোভাবেই একটা হ্যাপি এন্ডিং বলা যায় না। কারণ শারীরিক কোনো আঘাত না থাকলেও মানসিক যে আঘাতটা ওরা পেয়েছিল সেটা সারা জীবনের সঙ্গী হয়ে গেল। বিশেষ করে সুশান্তের জন্য সেই রাতটা একটা স্থায়ী ক্ষত রেখে গেছে।
সুশান্তর নিজের মুখেই বলা এই কথাগুলো এটাই কিন্তু গল্পের সবচেয়ে বড় সত্যি। এই ভয়টা কোনো এক রাতের অনুভূতি ছিল না, এটা ওর জীবনের একটা অংশ হয়ে গেছে। আর এই যে দীর্ঘস্থায়ী ট্রমা, এটাই গল্পটাকে আরও অনেক বেশি বাস্তব আর দুঃখজনক করে তোলে। আর এখানেই আমাদের এই বিশ্লেষণ শেষ হচ্ছে একটা প্রশ্ন দিয়ে। ভূত বা ওই অশরীরী আত্মা যাই বলুন, সেটা হয়তো ছিল শুধু এক রাতের জন্য, কিন্তু সেই রাতের স্মৃতিটা, ওটা সুশান্তকে তাড়া করে বেড়াবে সারা জীবন। তাহলে আসল ভয়টা কোথায়? যেটা আমরা চোখে দেখি সেটা, নাকি যে স্মৃতিটা আমাদের মনে থেকে যায় আর কোনোদিনও পিছু ছাড়ে না? এটা কিন্তু ভাবার বিষয়।